খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। নাবালককে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শকের ভিডিও ভাইরাল হয়েছে। মহেশতলায় ঠিক কী ঘটেছে? দুশ্চিন্তা বাড়াচ্ছে কোভিড, ফের মাস্ক পরার পরামর্শ দিচ্ছে কেন্দ্র। হাসপাতালগুলিকে কি নির্দেশ দিয়েছে তারা? বোলপুর থানার আইসির দুটো ফোন নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। অনুব্রতর মোবাইল এখনও বাজেয়াপ্ত হয়নি। জ্যোতির সঙ্গে ঘনিষ্ঠতার জেরে ফের গ্রেপ্তার হয়েছে পাক গুপ্তচর ইউটিউবার। সাইবার জালিয়াতির মাধ্যমে কয়েকশো কোটির প্রতারণা হয়েছে। শিলিগুড়ির এক যুবককে গ্রেপ্তার করল ইডি। সোমার চাকরি থাকলে আমাদের নয় কেন? রাজ্যকে চিঠি লিখে পথে নেমেছে দৃষ্টিহীন চাকরিহারা শিক্ষকরা। বিশেষ অধিবেশনের দাবি খারিজ হয়ে গেল। সংসদের বাদল অধিবেশনের দিন ঘোষণা করল কেন্দ্র। বদলে গেল অঙ্গনওয়াড়ির মেনু। বাচ্চাদের পাতে পড়বে বিরিয়ানি, চিকেন ফ্রাই। বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আরও শক্তিশালী হল উত্তরের জমি। বিজেপির বাড়লার পর কংগ্রেসের শঙ্করকে তুলে নিল তৃণমূল। সিবিআই আধিকারিক বলেছিলেন রেলে চাকরি দেবেন, হাতে এসেছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার। পরে সুব্রতবাবুর আসল রূপ দেখল সিভিক ভলান্টিয়ার। ফের চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিল এক মহিলা। ব্যস্ত সময়ে পরিষেবা বিঘ্নিত হল। 20 জুন পর্যন্ত কি মর্নিং স্কুল হবে? প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা নিয়ে অস্বস্তিতে পড়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। আসছি বিস্তারিত খবরের। পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেফতার হল জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ এক ইউটিউবার। পুলিশ জানিয়েছে পাঞ্জাবের রূপনগরের বাসিন্দা জসবীর সিং পাকিস্তানের আধিকারিকদের কাছে ভারতের সংবেদনশীল তথ্য পাচার করত। এর বদলে সে মোটা টাকাও পেত। জানা গিয়েছে 30 বছর বয়সী জসবীর জনমহল নামে একটি চ্যানেল চালায়। গত কয়েকদিন ধরে তার গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছিল। আর সেভাবেই তদন্তকারীরা জানতে পেরেছেন যে পাকিস্তানের গুপ্তচর সংস্থার আধিকারিকদের সঙ্গে জসবীরের যোগাযোগ ছিল। পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন জ্যোতির সঙ্গে জসবীরের যোগাযোগের বেশ কিছু প্রমাণও তাদের হাতে এসেছে। দিল্লির পাক হাই কমিশনের প্রাক্তন কর্মী দানিশের সঙ্গেও জসবীরের যোগাযোগ ছিল। জ্যোতিকে গ্রেফতারের দিন কয়েক আগে এই দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে উঠে এসেছে যে দানিশের সঙ্গে জ্যোতির গভীর যোগাযোগ ছিল। দানিশের সাহায্যেই পাকিস্তানের ভিসা পেয়েছিল জ্যোতি। এমনই এই দানিশের পাশাপাশি শাকির ওরফে জুট রান্ধাওয়া নামে পাক গুপ্তচর সংস্থার এক হ্যান্ডলারের সঙ্গেও জসবীরের সম্পর্ক ছিল। এই ব্যক্তিকেই সে বিভিন্ন তথ্য পাঠাত। ডিজিআরও জানিয়েছেন তদন্তে উঠে এসেছে যে দানিশের আমন্ত্রণে পাকিস্তানের হাইকমিশনের একটি অনুষ্ঠানেও গিয়েছিল জসবীর। সে সময় পাক সেনার উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পাকিস্তানের বেশ কয়েকজন ইউটিউবারের সঙ্গে জসবীরের দেখা হয়। আলাপ হওয়া কয়েকজন ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাছাড়া 2020, 2021 এবং 2024 থেকে মোট 3 বার পাকিস্তান সফরেও গিয়েছে সে। জসবীরের কাছে থাকা মোবাইলে পাকিস্তানের বেশ কয়েকটি নম্বরও ছিল। তদন্তে আরও জানা গিয়েছে জ্যোতি গ্রেফতার হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত যোগাযোগ শেষ করার চেষ্টা করেছিল জসবীর। ততক্ষণে তার কথা তদন্তকারীরা জেনে গিয়েছিল। সাইবার সেলে লিখিত অভিযোগও দায়ের হয়ে গিয়েছিল। কয়েকদিন কড়া নজরদারি চালানোর পর শেষমেশ তাকে গ্রেফতার করা হয়। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার 15 দিন বাদে 6-7 মে রাতে অপারেশন সিঁদুরের পর থেকে দেশের উত্তরাংশের বিভিন্ন রাজ্য থেকে একাধিক গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি চর্চা হয়েছে হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে নিয়ে। ট্র্যাভেল ব্লগার হিসেবে দেশের এদিক ওদিক ঘুরে ভিডিও করার আড়ালে পাকিস্তানে গোপন তথ্য পাচার করত ইউটিউবার জ্যোতি মালহোত্রা। এই অভিযোগে তাকে গ্রেফতার করেছিল হিসার থানার পুলিশ। এবার ধরা পড়ল জ্যোতি ঘনিষ্ঠ ইউটিউবার জসবীর। বিভাগীয় তদন্ত আগেই শুরু হয়েছিল। তদন্তের স্বার্থে এবার বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটো মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বললেন তদন্তের জন্য এটা প্রয়োজন। ফোন থেকে সব দিকই খতিয়ে দেখা হবে। যদিও অডিও কাণ্ডে দুবার হাজিরা এড়িয়ে বাড়িতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। তার ফোন এখনও বাজেয়াপ্ত করা হয়নি। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বোলপুর থানার আইসি লিটন হালদারের ফোনে অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এই কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পরই রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা
বিএনএস 224 সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি, 132 সরকারি কর্মচারীকে হেনস্থা, 75 শ্লীলতাহানি ও হেনস্থা ও 351 হুমকি ধারায় মামলা রুজু হল। দুবার অনুব্রতকে তলব করলেন তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, তবে হাজিরা দেননি অনুব্রত। অন্যদিকে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছিলেন। এমনকি থানায় অভিযোগ করতে গেলেই আইসি নাকি টাকা চান। এই অভিযোগে বোলপুর নাগরিক মঞ্চের নামে বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অনুব্রত অনুগামীরা। প্রশ্ন উঠছে, শুধুই কি অনুব্রতর অভিযোগ, নাকি বোলপুরবাসীও আইসির বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হল? লিটন হালদারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আরও একটি বিষয় হল, অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে বাইরে বেরোল তাও তদন্তের আওতায় রাখা হয়েছে। কারণ গোপনীয়তার অধিকার আইন অনুযায়ী ফোনে কথোপকথনের অডিও ভাইরাল করা বেআইনি। তাই তদন্তের স্বার্থে এবার আইসির দুটো মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো। ফোন খতিয়ে দেখা হবে কিভাবে অডিও ক্লিপ বাইরে বেরোল। আইসি কি ফোনের মাধ্যমে সত্যিই টাকা চান? এই সব প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারীরা। যদিও এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি। এতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কথোপকথন তো দুজনের মধ্যে হয়েছে, তাহলে একজনের ফোন বাজেয়াপ্ত করা হলো, অন্যজনেরটা কেন হলো না? প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আইসিএই কল রেকর্ড বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে দিয়েছেন। কাজল শেখই তা বাইরে বের করেছেন। এক কিশোরকে উল্টো করে ঝোলানো হয়েছে, সেই অবস্থায় তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, এমন শিউরে ওঠা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মহেশতলার 8 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানার কানখুলি পূর্বপাড়া এলাকায়। জানা গিয়েছে, প্রায় 3 বছর আগে এই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে জিন্সের প্যান্ট ওয়াশের কারখানা চালাত ইসলামপুরের শাহেনশা নামে এক ব্যক্তি। গ্রামেরই একই পরিবারের 2 ভাইকে কারখানায় কাজ দেওয়ার নাম করে সে মহেশতলায় নিয়ে আসে। গত 2 মাস ধরে সেখানেই কাজ করত ওই 2 ভাই। অভিযোগ, যে কিশোরকে মারধর করে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তার বাড়ি ওই একই এলাকায়। সূত্রের খবর, ওই কিশোর মোবাইল চুরি করেছে বলে অভিযোগ তোলা হয়েছিল। সেই অভিযোগেই কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। শুধু তাই নয়, এরপর কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছে। এই ঘটনার পরপরই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। জখম অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে, তার চিকিৎসা চলছে। এই ঘটনা সত্যিই মনকে নাড়িয়ে দেয়। এমন অমানবিক নির্যাতনের ঘটনা কি আপনার এলাকার আশেপাশেও ঘটেছে? ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে প্রাণ নেওয়ার চেষ্টা। বুধবার সকালের ব্যস্ততম সময়ে এই ঘটনার জেরে কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হল, তবে আংশিকভাবে পরিষেবা চালানো সম্ভব হয়েছে। এদিন সকাল 8:20 কলকাতা মেট্রোর ব্লু লাইনে মাস্টারদা সূর্যসেন স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিলেন এক মহিলা। জানা গিয়েছে, আপ লাইনে প্ল্যাটফর্মে মেট্রো ঢোকার সময়ই ওই মহিলা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন। তৎক্ষণাৎ মোটরম্যান ব্রেক কষলেন। স্বাভাবিকভাবেই এর ফলে মেট্রোর ভিতরে এবং প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা উদ্বিগ্ন হয়ে উঠলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এলেন স্টেশন মাস্টারসহ মেট্রোর কর্মী এবং ইঞ্জিনিয়াররা। কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার কাজ শুরু হল। সকাল 8:50 নাগাদ মহিলাটিকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তবে এখনও পর্যন্ত মহিলাটির পরিচয় জানা যায়নি। কেনই বা তিনি এই পদক্ষেপ নিলেন সেই বিষয়েও কিছু জানা যায়নি। মেট্রো সূত্রে খবর, পাওয়ার ব্লকের সময় অর্থাৎ 8:21 থেকে 8:50 মধ্যে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর আপ এবং ডাউন লাইনে পরিষেবা চালানো হলো। এরপর 8:55 থেকে ফের পরিষেবা স্বাভাবিক করা হলো বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি রবীন্দ্র সদন স্টেশনেও মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল। দুর্ভোগে পড়তে হয়েছিল যাত্রীদের। যদি আপনার মধ্যে কখনো আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনো বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা প্রস্তুত, আপনার পাশে দাঁড়াতে তৎপর।
সাহায্য পেতে দিনের যে কোনো সময় 04424640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও 9152987821 কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে। রোজ একঘেয়ে উপমার ভালো লাগে না, অঙ্গনওয়াড়ির মেনুতে হোক বিরিয়ানি আর চিকেন ফ্রাই। অঙ্গনওয়াড়ির রোজকার খাদ্য তালিকায় পরিবর্তন চেয়ে আবেদন জানিয়েছিল এক শিশু। সেই ভিডিও ভাইরাল হতেই এবার শিশু পরিচর্যা কেন্দ্রগুলির খাদ্য তালিকায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। বদলে গেল অঙ্গনওয়াড়ির মেনু। উপমার পরিবর্তে অঙ্গনওয়াড়িতে এখন থেকে বিরিয়ানি খাওয়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। ঘটনাটি ঘটেছে কেরলে। কিছু মাস আগে অঙ্গনওয়াড়ির মেনু বদলে বিরিয়ানি আর চিকেন ফ্রাইয়ের আবেদন করেছিল শঙ্কু নামের এক শিশু। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল শঙ্কু তার মাকে জিজ্ঞাসা করছে, আমি উপমার বদলে অঙ্গনওয়াড়িতে বিরিয়ানি এবং পরিচাকচি চিকেন ফ্রাই খেতে চাই, আমাকে সেটাই দেওয়া হোক। সেই সময় কেরলের স্বাস্থ্য, মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী বীণা জর্জ নিজের ফেসবুক পেজে ওই ভিডিওটি শেয়ার করে বলেছিলেন, শিশুটি যেভাবে অনুরোধ করেছে তা বিবেচনা করে দেখা হচ্ছে। অঙ্গনওয়াড়ির খাদ্যতালিকা সংশোধন করা হবে। সেই কথাই রাখা হলো। বীণা মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ানোর কথা জানিয়েছেন। বীণা সে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীও। মঙ্গলবার অঙ্গনওয়াড়ির মিড ডে মিলের নতুন মেনুর কথা জানিয়ে বীণা বললেন, এখন থেকে অঙ্গনওয়াড়ির মেনুতে থাকবে এগ বিরিয়ানি, পোলাও, ডালের পায়েস, সোয়া ড্রাই কারি এবং নিউট্রি লাড্ডু থাকবে। মাস 3 আগের ঘটনা। সেই সময় ভাইরাল ভিডিও প্রসঙ্গে শঙ্কুর মা জানিয়েছিলেন যে বাড়িতে বিরিয়ানি খাওয়ার সময় যখন সে অনুরোধ করেছিল তখন তিনি এই ভিডিওটি করেন। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেই ভিডিও। সেখান থেকেই তা ভাইরাল হয়ে গেল। শঙ্কুর ভিডিও চোখে পড়ল কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণারও। তারপরই রাজ্যের অঙ্গনওয়াড়ির মেনুতে বদল আনা হল। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই খাবার মিলবে। স্বাদ এবং পুষ্টির কথা মাথায় রেখে নতুন মেনু তৈরি করা হয়েছে। চিনি, লবণের পরিমাণ কমিয়ে প্রোটিন বাড়ানো হয়েছে। সকালে, দুপুরের খাবারের পাশাপাশি দেওয়া হবে টুকটাক স্ন্যাক্সও। সপ্তাহে 3 দিন করে দেওয়া হবে দুধ ও ডিম। অনুব্রত মণ্ডলের কাছে গিয়েও সমস্যার সমাধান হয়নি, উল্টে অপদস্থ হতে হয়েছে। তাই কাজল শেখের দুয়ারে কেষ্ট অনুগামী বলে পরিচিত বনগ্রামের তৃণমূলের উপপ্রধান থেকে স্থানীয় নেতা কর্মীরা বুধবার শান্তিনিকেতনে বনডাঙ্গা কার্যালয়ে কাজলের সঙ্গে দেখা করলেন তারা। সেখানেই জানালেন তারা কাজলের নেতৃত্বে দলের হয়ে কাজ করতে চান। বনগ্রাম অঞ্চলে গত কয়েক মাস ধরে পঞ্চায়েতের সাংগঠনিক ও প্রশাসনিক কাজে কিছু সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, সেই সমস্যা নিয়ে বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রতর কাছে গিয়েছিলেন, কিন্তু সমস্যার সুরাহা হয়নি, উল্টে অপদস্থ হয়েছেন। সেই সমস্যাগুলির সুরাহার জন্য তারা এদিন জেলা সভাধিপতি কাজল শেখের দ্বারস্থ হলেন। বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডল বললেন, আমরা অনুব্রত অনুগামী ঠিকই, কেষ্টদাকে এখনও ভালোবাসি, কিন্তু বনগ্রাম অঞ্চলের বেশ কিছু সমস্যা নিয়ে কেষ্টদার কাছে গিয়েও সুরাহা পাইনি, অপদস্থ হয়েছি। তাই আমরা পঞ্চায়েতের সদস্য, সমিতির সদস্য, সক্রিয় কর্মীরা ঠিক করেছি কাজলদার নেতৃত্বে দলের হয়ে কাজ করব। তাহলে কি নেতৃত্বের অভাবে এই সিদ্ধান্ত নিলেন তারা? উপপ্রধান বললেন, দেখুন, কেউই দলের ঊর্ধ্বে নন, আমরা মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। অনুব্রতদা কোর কমিটির সদস্য হওয়ার পর ওর কাছে গিয়ে কোনো সুরাহা পাইনি, তাই ঠিক করেছি কাজল শেখের নেতৃত্বে কাজ করব। আরও এক তৃণমূল নেতা বললেন, প্রশাসনিক ও সাংগঠনিক কাজ সুস্থভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই কোর কমিটির অন্যতম সদস্য কাজলবাবুর কাছে আমরা এসেছি। অনুব্রত মণ্ডলের অনুগামী ছিলাম, তাকে ছেড়ে এসেছি এমনটা নয়, কোর কমিটির পাশেই আছি। তবে কিছু সমস্যা ছিল, তা অনুব্রত মণ্ডলকে বলার পরও মিটছিল না। কাজলবাবুর নেতৃত্বে কাজ করব। যে কাজল শেখকে নিয়ে এত হইচই, তিনি বিষয়টিকে নেতৃত্বের বদল বলে মানেননি। নিজেকেই দলের কর্মী বলে দাবি করে বললেন, আমি দলের কর্মী, দল দায়িত্ব দিয়েছে, কাজ করছি। কে করল না সেটা আমি বলতে পারবো না, সেটা তার ব্যাপার। আমি করছি, লোক আমার কাছে আসছেন। বনগ্রাম অঞ্চলের নেতাদের তার কাছে যাওয়াকে নতুন ঘটনা বলতে নারাজ কাজল। তিনি বললেন, প্রতিদিন আমার সঙ্গে অনেক লোক দেখা করতে আসেন। বনগ্রাম অঞ্চলের নেতৃত্ব এসেছিলেন, কিছু সমস্যা নিয়ে কথা হয়েছে, সুরাহা করা হবে। আইন সকলের জন্য সমান।
তবু যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে কোনো সময় আদালত মানবিকতাকেই অতিরিক্ত গুরুত্ব দেয়। ঠিক যেভাবে এসএসসির 26,000 চাকরি বাতিল হলেও শপথে বহাল রয়ে গিয়েছেন ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস, এবার সেই মানবিকতাকে হাতিয়ার করেই চাকরি টিকিয়ে রাখার দাবিতে পথে নামলেন দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম চাকরিহারা শিক্ষকরা। তাদের প্রশ্ন, সোমার জন্য কোর্ট মানবিক হলে তাদের বেলায় হবে না কেন? সোমা দাস ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা, মানবিকতার খাতিরে তাকে চাকরিতে বহাল রেখেছে আদালত। এই যুক্তিকে হাতিয়ার করে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিক্ষা সচিব এবং এসএসসির চেয়ারম্যানকে চিঠি দিয়েছে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া আর বাকি পরীক্ষার্থীদের পরীক্ষার মধ্যে পার্থক্য অনেক। দৃষ্টিহীনদের পরীক্ষা দিতে হলে একজন রাইটার লাগে, যিনি শুনে পরীক্ষায় উত্তর লিখবেন। সেই রাইটার না পাওয়া গেলে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এ প্রসঙ্গে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস রায় বললেন, সুপ্রিম কোর্টের নির্দেশে যে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, তার মধ্যে আমাদের দৃষ্টিহীন 70 জনের বেশি শিক্ষক যোগ্য হয়েও চাকরিহারা। আমরা চাই সোমার মতো আমাদের বিষয়টি সরকার মানবিক দিক থেকে দেখুক। পথে নেমে আন্দোলনের ডাকও দিয়েছেন তারা। অন্যদিকে সোমা দাসের চাকরি থাকলেও চাকরি হারিয়েছেন ক্যান্সার আক্রান্ত সায়নগর ভাওয়াল। ফাঁসি দেওয়ার বিধাননগর কুরবান আলী হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক তিনি। মানবিকতার খাতিরেই তিনি চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আইনের চোখে সকলে সমান, কিন্তু রাষ্ট্রে আইনকানুন তৈরি হয়েছে সাধারণ মানুষকে ভালো রাখতে। তাই যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে মানবিকতার খাতিরে বহু সিদ্ধান্ত নেয় আদালত। এক্ষেত্রে যুক্তি মান্যতা পায় নাকি মানবিকতা, সেদিকেই তাকিয়ে আছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে মানবিকতার এই আবেদন কি শেষ পর্যন্ত বিচারকের মন ছুঁতে পারবে? আপনার কি মনে হয় আদালত এখানে কি সিদ্ধান্ত নেবে? খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। গরমের ছুটি শেষ হলো। সোমবার থেকে খুলে গিয়েছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল। তবে গরমের ছুটি শেষ হলেও গরম কমেনি। উল্টে গত কয়েকদিনে তাপমাত্রা লাফিয়ে বেড়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। একই অবস্থা পূর্ব মেদিনীপুরেও। এই আবহে পড়ুয়াদের কথা মাথায় রেখে বুধবার থেকে মর্নিং স্কুলের নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তবে এই নিয়েই এবার বিপত্তি বাধল। গতকালই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করে স্পষ্ট জানালো, লিখিত অনুমতি ছাড়া সকালে স্কুল করা যাবে না। এর ফলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশ খারিজ হয়ে গেল। পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পেরিয়েছিল। এই অবস্থায় স্কুল খুলতেই পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ল। সোমবার স্কুল খুললেও জেলার অধিকাংশ স্কুলে ছাত্র উপস্থিতির হার ছিল অনেকটাই কম। এই অবস্থায় তাপপ্রবাহজনিত কারণে প্রাথমিক স্কুলগুলোতে সকালে ক্লাস চালানোর আবেদন জানিয়ে সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বললেন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে মৌখিক নির্দেশ দিয়েছিল। এরপরই গতকাল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকা দিয়ে বলা হলো, 4 তারিখ বুধবার থেকে জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে মর্নিং স্কুল হবে। নির্দেশিকায় বলা হয়েছিল, প্রতিদিন সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত ক্লাস করানো হবে, আর শনিবার সকাল 6:30 থেকে সকাল 9টা পর্যন্ত স্কুল হবে। 4 তারিখ থেকে 20 জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। এদিকে গতকালই সন্ধ্যায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি নির্দেশিকা দিয়ে বলা হলো, পর্ষদের লিখিত অনুমতি ছাড়া কোনো জেলা প্রাথমিক সংসদ মর্নিং স্কুলের নির্দেশিকা জারি করতে পারবে না। পর্ষদের নির্দেশিকা হাতে আসতেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ঘুম উড়ে গেল। বুধবার থেকে মর্নিং স্কুলের নির্দেশিকা দিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আবার সেদিনই সন্ধ্যায় বলা হচ্ছে, পর্ষদের লিখিত অনুমতি ব্যতীত কোনো প্রাথমিক শিক্ষা সংসদ মর্নিং স্কুলের সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের দুটি বিভাগে দুরকম নোটিশ নিয়ে শিক্ষকরা ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে শিক্ষকরা চরম বিভ্রান্তিতে পড়েছেন। এমন দ্বিমুখী নির্দেশের ফলে পড়ুয়াদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া কি আদৌ সম্ভব হবে? এই সমস্যা সমাধানের জন্য আপনার কি মনে হয়, কি পদক্ষেপ নেওয়া উচিত? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে সিভিক ভলান্টিয়ারকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। 7 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। গ্রেফতার হল এক ব্যক্তি। অভিযুক্তের নাম সুব্রত পাল। তাকে আজ বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 28শে মে নারায়ণপুর থানার সিভিক অভিযোগ করলেন যে মধ্যমগ্রামের বাসিন্দা সুব্রত পাল তার কাছ থেকে পূর্ব রেলের চাকরি দেওয়ার নাম করে
5 দফায় 7 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও হাতে দেওয়া হয়েছে। এরপর তাকে চিতপুরে রেলওয়ে সাইডিংয়ে কাজ করানো হয়েছে। প্রায় 7 দিন তিনি কাজও করেছেন। অভিযোগকারী সিভিকের দাবি, অভিযুক্ত তাকে মৌখিকভাবে এও বলল যে আগামীতে শিয়ালদহ পূর্ব রেলওয়ে দফতরে পোস্টিং করিয়ে দেবে। এরপর 8ম দিনে যুবক চিতপুরে রেলওয়ে অফিসের সামনে গেলে তাকে বাধা দেওয়া হলো। এরপরই তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালে সেটিকে জাল বলে জানানো হলো। এরপরই নারায়ণপুর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। তারপর মঙ্গলবার রাতে সুব্রত পালকে মধ্যমগ্রাম থেকে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে প্রতারণা, সরকারি নথি জালসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে নারায়ণপুর থানার তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনা প্রতারণার এক নতুন কৌশল দেখাচ্ছে। আপনার কি মনে হয় এই ধরনের প্রতারণা রুখতে সাধারণ মানুষের আরও কি বিষয়ে সতর্ক থাকা উচিত? ভোটের সলতে পাকানোর কাজ আগেই শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরেও পাখির চোখ তৃণমূলের। একের পর এক মাস্টার স্ট্রোক দিয়েই যাচ্ছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই বিজেপি থেকে জন বার্লাকে এনে বোমা ফাটিয়েছে তৃণমূল। এবার কংগ্রেস থেকে চলে এলেন শঙ্কর মালাকার। এদিনই তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাসদের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দুবারের বিধায়ক। প্রসঙ্গত, 2011 থেকে 2021 পর্যন্ত শঙ্কর মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক ছিলেন। প্রায় 20 বছর ধরে জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা তার সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত বলে মনে করেন, এমনকি কংগ্রেসের অন্দরেও। রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রা গিয়েছিলেন, তখন প্রচুর জমায়েত করেছিলেন। সেই শঙ্করের ঘর ছাড়াতে তা ভোটের আগে অধীর শুভঙ্করদের জন্য যে বড় সেটব্যাক তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই বলছেন শঙ্করের দলবদলে উত্তরে কার্যত অভিভাবকহীন হয়ে গেল কংগ্রেস। দলে আসতেই শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সুব্রত বক্সি, অরূপ বিশ্বাসদের। তাঁদের দাবি, এতে তৃণমূল কর্মীরা যেমন আরও অক্সিজেন পাবে, তেমনি দলের শক্তি আরও বাড়বে। সুব্রত বক্সি বললেন, উনি দার্জিলিং জেলায় 15 বছর জেলা সভাপতি ছিলেন। ওনার যোগদান এ তৃণমূল সংগঠন শক্তিশালী হবে। অরূপ বিশ্বাস বলছেন, দলনেত্রীর নির্দেশেই শঙ্কর মালাকারকে তৃণমূলে সামিল করেছি। অন্যদিকে তৃণমূলে যোগ দিয়েই বিজেপিকে একহাত নিলেন শঙ্কর। বলছেন, বিজেপি উত্তরবঙ্গে ছাড়খাড় করছে। কখনো কামতাপুরী, গোর্খাল্যান্ড, কখনো উত্তরবঙ্গ ভাগ করতে চাইছে। কংগ্রেসে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই সম্ভব না, তাই তৃণমূলে এলেন। এখন সামগ্রিক পরিস্থিতি দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, নির্বাচনের আগে উত্তরবঙ্গের সংগঠনের ফাঁক ফোকর বুঝে নিচ্ছে তৃণমূল। কয়েকদিন আগেই জন বার্লা, এবার শঙ্কর মালাকার, 2 বর্ষিয়ান নেতাই যোগ দিলেন তৃণমূলে। প্রসঙ্গত, বহুদিন ধরেই উত্তরবঙ্গের তৃণমূল সংগঠনে দুর্বলতা নিয়ে আলোচনা হয়। অনেকেই বলেন, নেতৃত্বের দুর্বলতার কারণেই ভোটের ময়দানে ফাঁক থেকে যাচ্ছে। এবার সংগঠনের ফাঁক ফোকর বোঝাতে অন্য দলের বর্ষিয়ান নেতাদের ঘরে আনছে তৃণমূল। জন বার্লার নিজের শ্রমিক সংগঠন আছে। শঙ্কর মালাকারও দক্ষ সংগঠক। গোটা দার্জিলিং জেলাতেই নিজের নেটওয়ার্ক আছে। ওয়াকিবহাল মহলের মতে সেই নেটওয়ার্ককেই তৃণমূল কাজে লাগাতে চাইছে। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি পদ ফাঁকা আছে। এই পদে বসতে পারেন শঙ্কর, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। উত্তরবঙ্গে যে আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে পারে তার ইঙ্গিত মিলেছে অরূপ বিশ্বাসের কথায়। সংবাদ মাধ্যমে স্পিকটি নট বয় বলে খ্যাত অরূপ বলছেন, পিছে অনেক সুইং আছে, অপেক্ষা করুন। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে বললেন, আমরা কাউকে ভাঙাচ্ছি না, কেউ এলে নিশ্চয়ই স্বাগত। বিরোধীদের দাবি খারিজ হল। অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ কোনো অধিবেশন হচ্ছে না। বুধবার সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে সেটাই স্পষ্ট করে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে রিজিজু জানিয়েছেন, আগামী 21শে জুলাই বাদল অধিবেশন শুরু হবে, চলবে 12 আগস্ট পর্যন্ত। রাজনাথ সিংয়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বাদল অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। তবে বিশেষ অধিবেশন ডাকার যে দাবি বিরোধীরা করছিল, সেটাতে বিশেষ আমল দেওয়া হল না। অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে সংসদ বিষয়ক মন্ত্রী বললেন, সংসদের 2 কক্ষেই যে কোনো ইস্যুতে আলোচনা হতে পারে। লাগাতার পাকিস্তানের জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং ভারত পাক সংঘর্ষ বিরতি, সবকিছু নিয়ে সরকারের জবাবদিহি চায় বিরোধীরা।
সেই লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশন চেয়ে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল 16টি বিরোধী দল। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি সহ ইন্ডিয়া জোটের প্রায় সব গুরুত্বপূর্ণ শরিক দলই ওই চিঠিতে স্বাক্ষর করল। পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পরে সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য ভারত সরকারের তরফে বিদেশে যে 32টি সর্বদলীয় সাংসদ প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, তারা ফিরে আসার পরে জুন মাসের মাঝামাঝি সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি করল ইন্ডিয়া জোটের শরিকরা। তবে বিরোধীদের সেই দাবিকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে না, সে ইঙ্গিত সরকারের তরফে আগেই মিলেছিল। বুধবার সরকারিভাবে বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় স্পষ্ট হয়ে গেল যে বিরোধীদের দাবি মানা হচ্ছে না। তবে তাতেও সরকার সংঘর্ষবিরতি বিতর্ক এড়াতে পারবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। যখনই সংসদ খুলুক, ওই ইস্যুতেই যে বিরোধীরা সরব হবে সেটা বলার অপেক্ষা রাখে না। সংসদে বিশেষ অধিবেশন না ডেকে নিয়মিত বাদল অধিবেশনের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা কতটা সম্ভব হবে বলে আপনি মনে করেন? সাইবার জালিয়াতির কয়েকশো কোটি টাকার প্রতারণার মামলায় মঙ্গলবার রাতে এক যুবককে শিলিগুড়ি থেকে গ্রেফতার করল ইডি। ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে রাতেই 24 ঘণ্টার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ধৃতের বাড়ি থেকে বেশ কিছু নথি, মোবাইল ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, ধৃতের নাম সোনু কুমার ঠাকুর। তিনি জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানা এলাকার গঙ্গানগর কলোনির বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, ওই প্রতারণা মামলায় আরও 19 জন জড়িত আছে। তাদের খোঁজে মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালালেন ইডির আধিকারিকরা। তার মধ্যে ছিল অভিযুক্ত সোনুকুমার ঠাকুরের বাড়িও। সকাল থেকে তার বাড়িতে তল্লাশি চালানোর পর রাতে তাকে গ্রেফতার করল ইডি। পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে আনা হল সোনুকুমার ঠাকুরকে। জলপাইগুড়ি আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে তোলা হলো তাকে। এরপর রাত 11টা নাগাদ জলপাইগুড়ি আদালত থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে যাওয়া হলো ওই যুবককে। ইডি সূত্রে খবর, অনলাইন জালিয়াতি করে সোনুকুমার ঠাকুর সহ ওই চক্রটি অর্থ উপার্জন করত। ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন করা হতো। ভাড়া করা ওইসব ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের কমিশন দিয়ে কাজটি করা হতো বলে জানা গিয়েছে। কয়েকশো কোটির এই সাইবার জালিয়াতির ঘটনা সত্যিই চাঞ্চল্যকর। আপনি কি মনে করেন এই ধরনের আর্থিক প্রতারণা রুখতে সাধারণ মানুষের আরও কি বিষয়ে সতর্ক থাকা উচিত? করোনা সংক্রমণ ঘিরে ক্রমেই উদ্বেগ বাড়ছে। গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4302 জন। ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যাও। একদিনে দেশে নতুন করে কোভিডে মৃত্যু হয়েছে 7 জনের। দেশের মধ্যে কেরলে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। একদিনে কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন 1373 জন। এরপরেই মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 510 জন। গুজরাটে আক্রান্তের সংখ্যা 461। দিল্লিতে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন 457 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে একদিনে সংক্রমিত হয়েছেন 432 জন। এখনও পর্যন্ত করোনায় নতুন করে মৃত্যু হয়েছে 1 জনের। যে হারে নতুন করে করোনার দাপট বাড়ছে, তাতে ফের সরকারি ও বেসরকারি হাসপাতালে মক ড্রিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাদের করোনায় সংক্রমণের ঝুঁকি রয়েছে তাদের জনসমক্ষে মাস্ক পরা উচিত। যাদের কোভিড উপসর্গ রয়েছে তাদের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালে যেসব রোগীর উপসর্গ রয়েছে তাদের করোনার পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। বারবার হাত ধোয়া, মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের JN.1 সাব ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তিরা কিছু লক্ষণের কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে গলা ব্যথা, ঘুমের সমস্যা, সর্দি, কাশি, মাথা ব্যথা, দুর্বলতা বা ক্লান্তি, পেশিতে ব্যথা। চিকিৎসকদের মতে কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথা ব্যথা হল সবচেয়ে বেশি দেখা যায় এমন কিছু লক্ষণ। তবে এগুলো ইনফ্লুয়েঞ্জার লক্ষণও হতে পারে, তাই আগে পরীক্ষা করে নিন। বেশিরভাগ মানুষের মধ্যে কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথা ব্যথা দেখা গিয়েছে। করোনা পরিস্থিতি আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নিতে আর কি পদক্ষেপ নিচ্ছেন?